নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদেরকে স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক প্রেমেন্দ্র মিত্রের লেখা গল্প মেজকর্তার খেরো খাতা। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ঠিক পিলপিল করে যেন কালো সুরসুরে পিঁপড়ের সার বেরিয়ে আসছে। চোখটা একবার দুবার তিনবার রগড়ালাম, না, ভুল কিছু দেখিনি। আলোটা বেশ আবছা গোছের হলেও যা দেখছি সেটা দৃষ্টিবিভ্রম ধরনের কিছু নয়। সত্যি ওদিকের টেবিলে রাখা মোটা সেকেলে বাঁধানো বইটাতে কাছের শেলফের ওই ধরনেরই একটা পুরনো বাঁধানো ঢাউস বই থেকে এক সার কালচে পিঁপড়ের মতো কি যেন সুরসুর করে ঢুকছে। কি ওগুলো? পিঁপড়ে? কিরকম পিঁপড়ে? উই পোকা ছাড়া পিঁপড়ে কি পুরনো বইয়ের মধ্যে বাসা বাঁধে, না এক বই থেকে আর এক বইয়ে পিলপিল করে গিয়ে অমন ঢোকে? হঠাৎ হাঁপানি রোগের ক্ষণক্ষণে কাশির মতো একটা আওয়াজে চমকে উঠলাম। হাঁপানি রোগের কাশি নয়, ডান দিকে দেয়ালে ঝোলানো মান্ধাতার আমলের দেয়াল ঘড়িতে ঘণ্টা বাজার আওয়াজ। কমপক্ষে 50 বছরের জড়ায় আওয়াজটা অমন কেশরোগীর মতন হয়েছে। আওয়াজ যেমনই হোক, ঘড়িটা যে এখনো চলছে এইটাই আশ্চর্য। ও ঘড়ির একটা বাজা মানে অবশ্য প্রায় 1:45। দিনে 15 মিনিট করে পিছিয়ে পড়া এখন ওর দস্তুর। 3 দিন আগে আমি নিজেই যখন দম দিয়েছি তখন হিসেব মতো 45 মিনিট পিছনে পড়েছে নিশ্চয়ই, মানে 1:45। মাথার ভেতর যেন একটা বিদ্যুতের চমক লাগলো। হ্যাঁ, এই তো সময়। সমানে 3 রাত্রি জাগার পর ঠিক রাত 1:30 থেকে 2টোর মধ্যে যা দেখবার দেখতে পাবো। কিন্তু তা কি পেয়েছি? দেখবার মধ্যে তো দেখেছি এক বই থেকে এক সার খুদে পিঁপড়ের আর এক বইতে গিয়ে ঢোকা। এছাড়া তো আর কিছু দেখতে পাচ্ছি না। এদিক ওদিক সব দিক তাকালাম, বেশি দূর তাকাবার তো নেই। প্রায় মান্ধাতা আমলের বাড়ির ছোট্ট একটা ঘর। ছাদের কড়িকাঠগুলো একটু লাফ দিয়ে হাত বাড়ালেই যেন ছোঁয়া যায়। নেহাত সেকেলে বড়মাটিকের বলে সে কড়িকাঠ ভেঙে এখনো ছাদটা ধসে পড়েনি। দেয়ালগুলোর কিন্তু যেটুকু দেখা যায় নোনা লেগে পালিশ পলেস্তারা ঝরে গিয়ে যেন পুরনো ইটের দাঁত বের করে আছে। সে দেয়ালের কতটুকুই বা অবশ্য দেখা যায়। যেদিকে চাও সব মেঝে থেকে ছাদ অব্দি পুরনো বইয়ে ঠাসা তাক আর আলমারি। এই বইয়ের গাদা বাদে ঘরের মধ্যে একটি টেবিল, 2টি টিনের চেয়ার, যেটাতে হেলান দিয়ে বসে আছি সেই একটা সেকেলে আরামকে দ্বারা, আর দক্ষিণের দিকের দেয়ালে 3 কাল গিয়ে 1 কালে ঠেকা দেয়াল ঘড়িটা। এছাড়া ঘরের ছাদ থেকে একটা বিজলি বাতির ডুমও ঝোলানো আছে বটে, কিন্তু তার ধুলো জমা কাঁচের খোলস পেরিয়ে যে মিটমিটে আলোটুকু আসে তাতে ঘরটা আলো আঁধারির বেশি স্পষ্ট হয় না। নিজের অজান্তে একটু তন্দ্রার ঘোর কি এসেছিল? আর সেই ঘোরের মধ্যে ঘরের আলো আঁধারিতে অর্ধ স্বপ্নগোছের কিছু দেখলাম নাকি? যাই হয়ে যাক, সরাসরি একবার পরীক্ষা না করলেই নয়। কেদারা থেকে উঠে টেবিলের ধারের চেয়ারটায় বসে তার ওপরকার বইটা খুললাম। অস্ফুট চিৎকারটা আর চাপতে পারলাম না। তারপর সেই সেই ছবি, আর তার তলায় ছাপা অক্ষরে সেই এক লেখা। ওই পর্যন্ত পড়েই থামতে হলো। তারপর কি আছে জানতে হলে খেরো খাতাটার হলদে হয়ে আসা পিঞ্চতে শুরু করা পাতাটা সন্তর্পণে উল্টাতে হবে। পাতা উল্টাতে সত্যিই ভয় করছে। ভয়ঙ্কর কি লেখা থাকতে পারে শুধু সেই জন্য ঠিক নয়, মোটেই কিছু পাবো কিনা সেই সংশয়ে আর উদ্বেগেও। এ খেরো খাতাকে কিছু মাত্র বিশ্বাস নেই। সত্যি সেরম কিছু হওয়া মোটেই অসম্ভব নয়। এত ধুকপুকুনি নিয়ে পাতা উল্টে হয়তো দেখব এতক্ষণ যা পড়ছিলাম পরের পাতায় তা বেমালুম নিপাত্তা হয়ে গেছে।
মহাভারতের মতো বিরাট এলোমেলো এই খেরো খাতার যতটুকু পর্যন্ত এখনো হাট কাতে পেরেছি, তাতে এরকম হতাশ দু একবার হতে হয়নি এমন নয়। হারিয়ে যাওয়া গল্পের খেয়েই এই খাতার গোলকধাঁধার মধ্যে আবার আচমকাও যে কখনো কখনো ফিরে পেয়েছি, এ কথাও অবশ্য স্বীকার করব। পাতা উল্টাতে গিয়ে এই থমকে পড়ার মধ্যে এই খেরো খাতার ইতিহাসটাও একটু বোধহয় মনে করিয়ে দেওয়া যেতে পারে। হ্যাঁ, এই সেই খেরো খাতা কলকাতার সবচেয়ে লম্বা দৌড়ের ৪৫ নম্বর বাসে একটা খালি সিটে, যেটা লাল শালুর পুঁটলি বাঁধা অবস্থায় পড়েছিল। বাসটা তখন ভিআইপি রোড ধরে এরোড্রোমের দিকে যাচ্ছে। পুঁটলিটার কোনো দাবিদার না পেয়ে টার্মিনাসে পৌঁছানোর পর কন্ডাক্টর সকলের সামনে সেটা খুলে দেখেছে। সোনাদানা গোছের দামি কিছু নয়, ছেঁড়া খোড়া ময়লা বেরঙা কাগজে একটা হাতে সেলাই পুরনো খেরো খাতা মাত্র পাওয়া গেছে তার ভেতর। একটু উল্টে পাল্টে কাগজগুলোয় জড়ানো সাবেকি ছাঁদের যে হাতের লেখা চোখে পড়েছে, তা যে দলিলপত্রের নয় তা বুঝতে দেরি হয়নি। ভালো করে নেড়ে চেড়ে ভেতরের নাম ঠিকানা কিছু পেলে মালিকের কাছে পৌঁছে দেবার করারে খাতাটা আমি চেয়ে নিয়েছিলাম। তারপর যতটা ঘাঁটাঘাঁটি এ পর্যন্ত করতে পেরেছি, তাতে কোথাও পাঠাবার মতো নাম ঠিকানা এখনো কিন্তু পাইনি। পেয়েছি শুধু মেজকর্তা বলে একটা নাম। তিনি যে কোথাকার কবেকারকে কিছুই বলার উপায় নেই। এইটুকু জানা গেছে যে বিষয় আশয় কিছু থাকার দরুন অবস্থাপন্ন হলেও সেই সব না দেখে একটি নেশা নিয়েই তিনি দিন কাটাতেন। সে নেশা হলো ভূত শিকার। সেই ভূত শিকারের নেশায় তিনি চারদিকে চর লাগিয়ে রাখতেন বলা যায়। কোথাও এতটুকু একটা খবর পেলেই তোড়জোড় করে ছুটতেন ভূতের খোঁজ নেবার জন্য। ঠাউস খেরো খাতাটা মেজকর্তার সেই সব ভূত শিকারের বৃত্তান্তে ঠাসা, কিন্তু তার সাবেকি ছাঁদের লেখা যেমন জড়ানো আর অস্পষ্ট, তার বর্ণনা টর্ণনাও তেমনি এলোমেলো। তার উপর খাতার অনেক পাতায় ছেঁড়া ছেঁড়া আর আলগা। কোথাকার লেখা যে কোথায় গিয়ে লুকিয়েছে খুঁজে পাওয়াই দায়। তবু পড়তে পড়তেই যেন একটা নেশা ধরে গেছে। এখন খেরো খাতার মধ্যে কোথাও সঠিক নাম ঠিকানা খুঁজে পাওয়াটাই ভয়ের ব্যাপার। নাম ঠিকানা পেলেও মনের জোর করে খাতাটা এখন ফেরত দিতে পারবো কিনা সন্দেহ। কারণ মেজকর্তার এই ছেঁড়া খোড়া খেরো খাতায় তার জড়ানো অস্পষ্ট সেকেলে হাতের লেখার জঙ্গলে এমন সব অদ্ভুত সৃষ্টি ছাড়া ভুতুরে গল্প ছড়িয়ে আছে, যা খুঁজে পেতে উদ্ধার করাটাই এখন আমার ধ্যান জ্ঞান হয়েছে। এবারের এই বৃত্তান্তটাই ধরা যাক। জলা জংলা কি অজপাড়াগার পোড়ো দালান কোঠা টোঠা নয়, এই কলকাতা শহরেরই একটি পুরনো বাড়ির বইয়ে ঠাসা একটা লাইব্রেরি ঘর গোছের। সেই ঘরের অদ্ভুত কিছু ব্যাপার শুনে সেখানে রাত জাগতে গেছেন মেজকর্তা। মেজকর্তা গলির নাম করেননি, কিন্তু গলি আর বাড়িটার যে বর্ণনা দিয়েছেন তাতে সেটা উত্তর কলকাতার কোনো আদ্যিকালের ঘিঞ্জি সিপাই যুদ্ধের আগেকার সব বস্তির পাড়া বলেই মনে হয়। সেই পাড়া, সেই গলি আর সেই বাড়ি বা লাইব্রেরি ঘরের অস্তিত্ব এখন আর নেই নিশ্চয়ই। মেজকর্তা যখন সেখানে গেছেন তখনই বাড়িটার জরাজীর্ণ অবস্থা, আর লাইব্রেরি ঘরটা তো একটু জোরে নাড়া দিলেই যেন হুড়মুড় করে ধসে পড়তে পারে। তবু এমন একটা ঘরে রাত কাটাতে গেছিলেন কেন মেজকর্তা? কিরকম ভূতের সন্ধানে? মামুলি খোনা গলার কি চোখের পলকে বিদঘুটে চেহারায় দেখা দেবার আর মিলিয়ে যাওয়া ভূত টুত নয়, তাকে নাকি একেবারে উদ্ভুটে এক ভুতুরে কাণ্ডের খবর দিয়েছে তার চর। কি সে কাণ্ড সে চর তা জানে না বা বলতে পারেনি, কিন্তু পর পর ৩ রাত্রির যে কেউ ওই বই ঠাসা ঘরে কাটাতে না পেরে একেবারে উধাও হয়ে গিয়েছে সে কথাটা বলেছে সে জোর দিয়েই। মেজকর্তা তাই গোঁ ধরে এই ঘরে রাতের আস্তানা করেছেন একদিন। প্রথম দিন কেটেছে, তারপর দ্বিতীয় দিনও। আজ হলেই ৩ রাত কাটবে। কিন্তু কাটবে কিভাবে? মেজকর্তা আগের দুরাতের কথা কিছু লেখেননি, শুধু এই ভুতুরে লাইব্রেরিতে রাত জাগতে আসার ভূমিকাটুকু করে একেবারে ৩ দিনের দিন রাত ১:৩০ ঘটনা দিয়ে শুরু করেছেন। কিন্তু শুরু করে যতদূর এসেছেন পরের পাতায় তার জের কি ঠিকমতো টেনেছেন? কয়েক মুহূর্ত দ্বিধার মধ্যে কাটিয়ে বেপরোয়া হয়ে পাতাটা উল্টেই ফেললাম। এবার সঙ্গে সঙ্গে আপনা থেকে বেরিয়ে আসা অস্ফুট চিৎকারটুকুও চাপতে পারলাম না। ও পিঠে মেজকর্তা আগের পাতার জের টানতে ভোলেননি, কিন্তু প্রথমে যা চোখে পড়ল তা লেখা টেখা নয়, একটা ছবি। মেজকর্তার হাত পাকা না হোক, ছবিটার আসল কাজ তার আঁকায় হাসিল হয়েছে।
ছবিটার সামনের দিকে একটা আঙুল তুলে দেখানো হাত কঙ্কালের, এমনভাবে আঁকা যে আঙুলটা যেন যে পড়ছে তার দিকেই তোলা বলে মনে হচ্ছে। হ্যাঁ, সেই ছবি। এই বলে ছবিটার নিচে থেকে মেজকর্তার হাতের লেখা আবার শুরু হয়েছে, আর তার নিচে ছাপা অক্ষরে সেই শাসানি। যেই হও, এ ছবি দেখে লেখা যখন পড়েছ তখন তোমার আর নিষ্কৃতি নেই। আমি হলধর পাল নিজের আসল স্বাদ মিটিয়ে আসতে পারিনি, কিন্তু তুমি তুমি আমার আশ মেটাবে। না মেটালে যেখানেই পালাও না কেন, আমার এই হাত তোমার সঙ্গে সঙ্গে থাকবে, ভিড়ের মাঝে থাকবে, তোমার জামার তলায় পিঠের ওপর আঙুল বোলাবে, একলা ঘরে ঘুমের মধ্যে ঝুলবে তোমার চোখের সামনে। লিখতে বসলে তোমার হাতের সঙ্গে কলম চেপে ধরবে, আর আয়নার সামনে দাঁড়ালে দেখবে তার মধ্যে দিয়ে হাত ছানি দিচ্ছে। যা বলছি মন দিয়ে তাই শুনে নাও। উত্তর পূর্ব কোণের আলমারিটা খোলো, তার নিচের তাকে ছাপানো একটা বইয়ের বান্ডিল পাবে। বইয়ের নাম রচনামৃত, কবিতার বই, আমার লেখা। হরচন্দ্র রায়ের বাঙাল গেজেট বইটাকে গাল দিয়েছে, লিখেছে পাল মশাই লাঙল চালাইলে পারতেন, তৎপরিবর্তে কলম চালাইবার নিমিত্ত অমৃত গরল হইয়াছে। এই গালাগালের জবাব সমাচার দর্পণে বার করতে হবে। কালই বই নিয়ে গিয়ে দেখা করবে মাসম্যান সাহেবের সঙ্গে, নইলে। শাসানিটা সবটা তুলে দিয়ে মেজকর্তা আবার সেই কঙ্কাল হাতটা এঁকে তার তলা থেকে লিখেছেন, ওপরে নিচে কঙ্কালের হাত আঁকা এই শাসানি পড়ে যত ভয় পেলাম, তাজ্জব হলাম তার চেয়ে বেশি। এ ছবি আর এ লেখা আমি আগেও এই পাঠাগারেই দেখেছি, একবার দুবার নয়, বেশ কয়েকবার। আগের দু রাত্রে নানা শেলফ থেকে যে কটা বই টেনে বার করেছি তা খুলে ধরতে প্রথমে এই ছবি আঁকা এই লেখা ছাপা পাতাটাই দেখা গেছে, কিন্তু আজ রাত্রে টেবিলের ওপর পড়ে থাকা বইটায় এ লেখা আর ছবি আসে কি করে? আজ রাত্রে ঘরে ঢুকে শেলফের বইগুলো নাড়াচাড়া করতে করতে ওই বইটা পেয়েছিলাম। সেই একেবারে আদ্যিকালের বই, 1822-এ ছাপানো সংস্কৃত হাসির নাটকের অনুবাদ হাস্যার্ণব। বইটা ভালো করে উল্টে পাল্টে দেখে পরে পড়ার জন্য টেবিলের ওপর রেখেছিলাম। বইটার কোথাও ছবি বা শাসানির চিহ্ন মাত্র ছিল না। তাহলে ও লেখা ওই বইয়ের মধ্যে এলো কি করে? রাত 1:45 যে অদ্ভুত কাণ্ড দেখেছি তারই ভেতর কি ব্যাপারের ব্যাখ্যা আছে? পিল পিল করে পিঁপড়ের সারের মতো শেলফের বইটা থেকে এ বইয়ের মধ্যে যা ঢুকতে দেখেছি তা কি তাহলে এই লেখার ছবির ভুতুরে অক্ষর? হলধর পাল কি তার রচনামৃতের নিন্দের শোধ নেবার জন্য এমনি করে এখনো মানুষ খুঁজে বেড়াচ্ছেন? কিন্তু আমি কি করতে পারি? ঘরের উত্তর পূর্ব কোণে কোনো আলমারি নেই, হলধর পালের রচনামৃতের কোনো কপিও খুঁজে পাইনি, আর পেলেই বা করতাম কি? বাঙাল গেজেটের নামই এখনো শুনি, আসল নাম ছিল উইকলি বেঙ্গল গেজেট, লোকে বলতো বাঙাল গেজেট। সেইটির নামই প্রথম বাংলা সাপ্তাহিক, কিন্তু সে কাগজের একটা নমুনাও কোথাও পাওয়া যায় না। আর সমাচার দর্পণ 1818 থেকে মরে বেঁচে 1841 পর্যন্ত কোনো রকমে টিকে থেকে একেবারে শিঙে ভুগছে, সে কাগজ এখন পেতাম কোথায়? না, এমন আজগুবি আবদার শুনতে এখানে থাকার কোনো দরকারই নেই। মেজকর্তার লেখা ওখানেই শেষ হয়েছে। তার শেষ কথাগুলো পড়ে সন্দেহ হয় তিনি সেই রাত্রেই বোধহয় ও ঘর থেকে ভয় ভয় সরে পড়েছেন। হলধর পালের কঙ্কাল হাত কি তারপর তার পিছু নিয়েছে? তার খেরো খাতায় এখনো পর্যন্ত সেরম কোনো হদিশ পাইনি। শুনছিলেন লেখক প্রেমেন্দ্র মিত্রের লেখা গল্প মেজকর্তার খেরো খাতা।
কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প, শুনতে ভুলবেন না কিন্তু।